আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকে আমরা কিছু প্রশ্ন তুলব এই সমাজ ব্যবস্থা নিয়ে। আচ্ছা বলুন তো, লক্ষ্মীর ভাণ্ডার কেন কেন নারায়ণ ভাণ্ডার দেয় না রাজ্য সরকার? আজকে আপনারা জানেন যে লোকাল ট্রেনে, মহিলা বা লেডি স্পেশাল ট্রেনে এখন কিন্তু পুরুষরা উঠতে পারেন, কামরা তাদের জন্য সংরক্ষিত। কোথাও কি একটা ইকুয়ালিটি আনার চেষ্টা কিন্তু সমস্ত স্তরে চলছে। কিন্তু এই ভাণ্ডার আদতে কি? এই ভাণ্ডার আদতে একটা ভোট ব্যাংক, এই ভাণ্ডার আদতে একটা ভাতা, যেটা সমাজের শুধুমাত্র মহিলাদের ক্ষেত্রে দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার। এছাড়া আরও বেশ কিছু প্রকল্প আছে বা বেশ কিছু ভাতা প্রকল্প আছে, যা দিয়ে প্রতি বছর বেশ কিছু ভোট কিনে নেওয়া যায়, যা দিয়ে মানুষের মন বিষিয়ে দেওয়া যায়, যা দিয়ে মানুষকে ভাতাজীবীতে পরিণত করা যায়। গোটা বিষয়টা আপনাদের দেখাবো। চাকরিজীবী থেকে ভাতাজীবী, এই দায় কার? আদৌ কি ন্যায্য বা ন্যায় বিচার প্রতিষ্ঠা হলো বিচার ব্যবস্থায়? ভাতা বন্ধ করলে যোগ্য সি এবং ডিদের কি ডিভিশন বেঞ্চে অ্যাপিল করা উচিত নয়? এই সিঙ্গেল বেঞ্চের যে রায়, যেটা সিবি হচ্ছে, যেটা মনে হচ্ছে যে সরকারের বিপক্ষে যাবে বা সিডির বিপক্ষে যাবে, সেটার বিরুদ্ধে কি অ্যাপিল করা উচিত নয়? একদিনেই রায়, জাস্টিস অমৃতা সিনহা ম্যাডামের একদিনের রায় সিবি হয়ে গেল, যেখানে তৎপরতা দেখালো, এতটা তৎপরতা যে একদিনে মামলা নিষ্পত্তি হয়ে গেল। কি অভিসন্ধি আছে? কোর্টে মিথ্যাচার চলছে, সেই মিথ্যাচার আপনাদেরকে দেখাবো যে মিথ্যাচার কোনভাবে কিভাবে করা হচ্ছে এবং কোর্টকে মিসগাইড করে একের পর এক অর্ডার কি করে চলে আসছে। গোটা বিষয়টা নিয়ে আজকে আলোচনা হবে। তো প্রথমে যে বিষয়টা নিয়ে আসবো, যে ন্যায় বিচার প্রতিষ্ঠাতা হচ্ছে কোথায়? একজন বিচারপতি এক এক রকমভাবে যদি রায় দিতে থাকেন, তাহলে মানুষের মধ্যে সে বিশ্বাসটা আসবে কোথা থেকে? একদম শুরুতে নিয়ে যাই। হাইকোর্টে ভাতা আটকানোর জন্য আইনজীবী, একজন বিরোধী পক্ষের আইনজীবী, তিনি কোর্টের মধ্যে থার্ড আরএলএসটি অর্থাৎ রিজিওনাল লেভেল সিলেকশন টেস্টের মধ্যে সবাইকে অযোগ্য বলে দাবি করলেন, যেটা সবাই অযোগ্য, কারণ তাই স্কুল দিতে পারছে না। আপনারা জানবেন যে ডিভিশন বেঞ্চে একদম স্পেসিফাই করা ছিল 24 নম্বর পয়েন্টে, যেটা সুপ্রিম কোর্টের অর্ডারে আছে, সেখানে এই রকম একটা ফাইন্ডিং কোর্ট খুঁজে পেয়েছে না। সেখানে যোগ্য সিডির ক্ষেত্রে দেখুন, টোটাল ভ্যাকেন্সি 2037, তার মধ্যে 783টা ওএমআর ম্যানিপুলেশন হয়েছে এবং তাতে গ্রস ইরেগুলারিটি দেখা যাচ্ছে 38-43, তাতে সাধারণ কিছু অ্যাডিশন হবে। আর গ্রুপটির ক্ষেত্রেও 3880টা সিট, তার মধ্যে 1700 অ্যাকচুয়ালি ওএমআর মিসম্যাচ রয়েছে, তো সেক্ষেত্রে 44টা সিট। আপনি ভাবুন, এই সংখ্যক শূন্য পদের মধ্যেও কারাপশান, এবং তাতেও বেশ কিছু যোগ্য ছেলেমেয়ে সেখানে জায়গা করে নিয়েছে। প্রথমত গোটা পশ্চিমবঙ্গে শূন্যপদ লিমিটেড কয়েক হাজার মাত্র, সেখানে শূন্যপদ প্রায় অর্ধেক শতাংশ কারাপ্টেড। তার মধ্যে যারা জায়গা করে নিয়েছে, আজকে তো তাদের রাষ্ট্রপতি পুরস্কার পাওয়া উচিত। হ্যাঁ, এমনটাই দাবি করা উচিত। যাক, এটা একটা মিথ্যা সাবমিশন দিয়েছেন। হাইকোর্টে ভাতা আটকানোর জন্য সেকেন্ড মিথ্যা সাবমিশন যেটা দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টের যোগ্যদের পক্ষ থেকে এমএ ফাইল করা হয়েছিল, কিন্তু সুপ্রিম কোর্ট নাকি দুটো অ্যাটেম্পটই খারিজ করে দিয়েছে। প্রথম কথা, এটা যোগ্যদের তরফ থেকে কোনো মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন করা হয়নি, সিডিদের তরফ থেকে তো হয়নি। সেক্ষেত্রে তো যোগ্যদের তরফ থেকে কোনো মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন যদি না করা হয়ে থাকে, তাহলে অযোগ্যদের সাথে যোগ্যদের গুলিয়ে দিয়ে একটা মিথ্যা কথা মহামান্য হাইকোর্টে দাঁড়িয়ে বলে দেওয়া হলো, যেটা দুটো অ্যাটেম্পটে গেছে। কারা গেছে? স্পেসিফিকেশান করেছে, স্পেসিফিকেশান করেই কিন্তু সুপ্রিম কোর্ট অন্তত 9, 10, 11, 12 ক্ষেত্রে সেই সমস্ত প্রার্থীদের স্কুলে মানে যেতে বলেছে মিসলেনিয়াস অ্যাপ্লিকেশানে, যে এরা যাবে না। সেখানেই তো সেগ্রিগেশনটা হয়ে গেছে। আসবো গোটা বিষয় নিয়ে। আপনার ভাবুন তো, একবার কল্পনা করুন যে কি চলছে মহামান্য হাইকোর্টে, আপনার সুপ্রিম কোর্টে যে মিথ্যাচার করা হচ্ছে, একাধিক মিথ্যাচার। আপনাদের আরও দেখাবো, মানে একটা মিথ্যা কথা বলে আজকে তাদের আর্গুমেন্টের ক্ষেত্রে আপনি যা খুশি তাই বলতে পারেন, আপনার সে রাইট আছে, সেই আছে, নাহলে বলছে কি করে? সেক্ষেত্রে সেগুলোই মুখরোচক খবর হিসেবে, মুখরোচক আর্গুমেন্ট হিসেবে বিচারপতি গিলছেন, বিচারপতি সেখানে নিচ্ছেন গোটা বিষয়টা, এবং তারপরে রায়ও সেবি করে দিচ্ছেন।
হাইকোর্টে 3 নম্বর মিথ্যা কথা এরা বলা হয়েছে, সেটা হচ্ছে চাকরি বাতিলের পর চাকরিহারা এবং বঞ্চিতদের অবস্থান একই জায়গায়। এই কথাটা ভীষণ আপত্তিকর কথা। তার কারণ হচ্ছে একটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার 12 অথরিটি, তারপর SSC 12 অথরিটি, তারা একটা পরীক্ষা কন্ডাক্ট করছে। একজন সাধারণ প্রার্থীদের পক্ষে জানা সম্ভব সেই রিক্রুটমেন্টে কে কোথা দিয়ে কীভাবে ঢুকছে? আজকে বলুন তো কোন রিক্রুটমেন্ট এমন আছে? বামফ্রন্টের চিরকুটেও চাকরি হয়েছে, বিশ্বাস করতে হবে আপনাকে, আপনি খুঁজে পাবেন না তত। কারণ সুপারিশে চাকরি দেওয়াল লিখন করতে তারা চাকরি পেয়েছে, এটা তো ফ্যাক্ট। কোনো একটা রিক্রুটমেন্ট দেখেন যে রিক্রুটমেন্টে পুরো ফ্রেশভাবে হচ্ছে। প্রশান্ত বর্মন WBCS-এর আপনি ক্যাডারে টপ র্যাঙ্কে চলে গেছে, সবাই সবটা জানে, তারপরে দৃশ্যম সিনেমার মতন কেউ কিছু করতে পারছে না, তাই না? বিষয়টা সেরকম। তো প্রচুর রিক্রুটমেন্টে কেউ যদি ভিতর থেকে কেউ যে ঢুকিয়ে থাকে, তার জন্য গোটা প্যানেল বাতিল আছে। সাধারণ প্রার্থীদের অবস্থানটা কোথায় একবার ভাবুন। এই যে কথাটা বলা হচ্ছে যে চাকরি বাতিলের পর চাকরিহারা এবং বঞ্চিতদের অবস্থান একই জায়গায়, এটা তো একটা ভীষণ পরিমাণ আপত্তিযোগ্য কথা। তার কারণ হচ্ছে চাকরি পাবার পর একটা আপনি পরীক্ষা দিয়েছেন, চাকরি পেয়েছেন, আপনার পরিবারের দায়িত্ব বেড়ে গেল, আপনার বাড়ির লোন আপনি নিয়ে নিলেন, আপনি জমির লোন নিলেন, আপনি আপনার জীবনযাপন পাল্টে দিলেন, যে আপনি এই স্ট্যান্ডার্ড ছিলেন, সেখান থেকে আপনি জানেন সিকিউর 60টা বছর আপনার চাকরি থাকবে, তো আপনার এই রকমভাবে স্যালারি আসবে, আপনি জানেন গোটা বিষয়টা, এবং এইভাবে বাড়তে থাকবে, ইনক্রিমেন্ট হবে, ডিএ আসবে, তো একটা স্ট্যান্ডার্ড অফ লিভিং অবশ্যই হাইফাই হবে সেক্ষেত্রে। এখন সেই জায়গা থেকে তাদেরকে মানে এই কোর্টে সিঙ্গেল বেঞ্চে এটা দেখানো হলো যে চাকরি হারা আর বঞ্চিতরা একই ফুটিংয়ে আছে। ভুল কথা। বঞ্চিতরা 10-12 লাখ টাকার লোন নিয়ে বসে নেই, বঞ্চিতরা জমির লোন নেয়নি, বঞ্চিতরা সেই দিকগুলোর থেকে অনেকটাই সেই জায়গায় রয়েছে যেখানে গিয়ে তারা হয়তো চাকরি না পাওয়ার জন্য তারা এই জিনিসগুলো তারা করেনি, কিন্তু চাকরি হারারা করেছে, যোগ্যরা করেছে। আর কাদের বলে বলিয়ান হয়ে মানে চাকরিগুলো হাতছাড়া হলো? সরকার আর তার পাশাপাশি কোর্ট। কেন কোর্টকে দোষারোপ করছে দেখাবো আপনাদের। তার আগে ভীষণ বড় একটা জিনিস, এই যে ভাতা কথাটা যৌক্তিকতা কতটা রয়েছে, কতটা যৌক্তিক এই যে গ্রুপ সি গ্রুপ ডিদের ভাতা দেওয়াটা। অ্যাকচুয়ালি ভাতা দেওয়ার প্রসঙ্গটা আসলো কোথা থেকে আপনাদের বুঝতে হবে। আপনারা জানেন যে আর্টিকেল 14 ভায়োলেট করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি একটু অর্ডার দিয়েছে। মিসলিনিয়াস অ্যাপ্লিকেশনে বলেছেন চারটে ক্যাটাগরি, গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10, 11, 12, 4টে ক্যাটাগরিতে আপনাদের দেখালাম যে কী হারে দুর্নীতি কতটা কী হয়েছে। পার্সেন্টেজের উপর বিচার করছে যে আপনার 40% আপনার রিক্রুটমেন্ট বাতিল, আপনি যেতে পারবেন, আপনার 4%, 5% আপনি যেতে পারবেন। একটা ভাবুন তো, অন্যায় তো অন্যায়, চোর তো চোরই, সে চোর যেখানে ঢুকুক না কেন, যে প্যানেলে ঢুকুক না কেন। কিন্তু আর্টিকেল 14 যেখানে আইনের চোখে সবাই সমান, সেখানে নাম স্কুলটা শুধু মাস্টারদের, আর কেউ কারো কাজ নেই ওখানে। তো সেক্ষেত্রে আর্টিকেল 14 ভায়োলেট করে স্টুডেন্টদের স্বার্থে কাদেরকে পাঠালো? শিক্ষকদের পাঠানো হলো। শিক্ষকরা পাঠিয়ে এখন অনেক দেখা যাচ্ছে যে অনেক স্কুলে শিক্ষকরা এখন ক্লার্কের কাজ করছে, তারা অন্যান্য পারিশ্রমিক কাজ করছে। তো সেক্ষেত্রে বিঘ্নিত হচ্ছে না? একটা স্কুল কি শুধুমাত্র চলে একজন প্রধান বিচারপতি, শুধু বিচারপতিদের দ্বারাই সুপ্রিম কোর্ট চলবে? আর পেশকার, ক্লার্ক কারো দরকার নেই, কোনো গেটম্যান কাউকে দরকার নেই, শুধুমাত্র সুপ্রিম কোর্টে বিচারপতিরা সুপ্রিম কোর্টে গিয়ে বসে চলতেই পারবে না। আপনি কর্মচারী বিরতি যখন হয় না, বিচারপতিরা এসে ওখানে বসে উঠে যাবে, তার কারণ ওই বিচারপতি ওখানে থাকলে বিচার হবেই না। তার কারণ তার ব্যাকআপ যেটা থাকে না, সেটা যদি স্ট্রংলি মুভ না করে তাহলে সেটা হতে পারে না। আপনারা দেখাই এই যে বিভিন্ন যে পুজোয় ক্লাবের যে 70,000 টাকা বা এটা যেটা বাড়ছে, লক্ষ্মীর ভাণ্ডার, আবার একদল আসছে বলছে আমি আসলেই 3,000 টাকা অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়া হবে। আদতে এগুলো কি করছে? তো এইগুলোর ক্ষেত্রে কি কোনো পেশ নেই? মানে আমি যা বলতে চাইছি যে আমি ভাতার সমর্থন করছি না এই ক্ষেত্রে যারা নিজেদের কোনো বিনা অপরাধে নিরীহ ব্যক্তি প্যানেলের মধ্যে ঢুকে একটা অংশে তারা জানে না পিছন থেকে ব্যাকডোরে কী হয়েছে, ঘরের অন্ধকারের মধ্যে কী হয়েছে, কে কার বাড়িতে টাকা পেয়েছে, এ হচ্ছে তা হচ্ছে, এন্টারটেনমেন্ট করেছে, সব কিছু মানলাম। এখানে গেছে কমিশন, ওখানে গেছে কমিশন, সাধারণ প্রার্থীদের দোষটা কোথায়? তারা তো বিশ্বাস করেছে সরকারকে, সেই বিশ্বাসের দাম কে দেবে? আজকে তার প্যানেলে কেউ না কেউ ঢুকে গেছে, আজকে তারা সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে এদের অর্ডারের ভিত্তিতে আছে তাদের চাকরি চলে গেছে। কমিশন তথ্য দেয়নি, SSC কমিশন তথ্য দেয়নি, বোর্ড তথ্য দেয়নি, রাজ্য সরকার তথ্য দেয়নি, এদিক ওদিক হয়েছে, দেন বাতিল হয়ে গেছে। আচ্ছা তাদের দোষটা কোথায়? এরা তো একটা সমাজে অবহেলিত
অপমানিতকর একটা জাতিতে পরিণত হয়েছে। আপনাদের দেখাই এই যে ভাতা অযৌক্তিক, আমরা এই কথাটা বলছি, এই যে আর্টিকেল 14 একদম পরিষ্কার লেখা আছে, আর্টিকেল 14 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, একদম পার্ট 3-তে গ্যারান্টিস অফ দ্য ফান্ডামেন্টাল রাইট টু দ্য ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ দ্য ল। তো এক্ষেত্রে পরিষ্কার, দিস মিনস দ্যাট অল ইন্ডিভিজুয়ালস উইদিন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতবর্ষের মধ্যে, ইনক্লুডিং সিটিজেন অর্থাৎ ভারতের নাগরিক অথবা ফরেনার, সেক্ষেত্রে আর টু বি ট্রিটেড ইকুয়ালি আন্ডার দ্য ল। অর্থাৎ এই যে কথাটা বলা আছে না, যে কেন ভাতার প্রসঙ্গটা আসছে আপনাদের বুঝতে হবে, কারণ 9, 10, 11, 12-এর এই যে ব্যাপারটা, সুপ্রিম কোর্ট আর্টিকেল 14টাকে ভায়োলেট করে তাদেরকে স্কুলে পাঠালো, যে তাদের এতদিন পর্যন্ত এক্সটেনশন। আরে বাবা, এখানে তো প্রিন্সিপাল অ্যামাউন্টও জড়িত আছে, তারা তো শুধু স্কুলে গিয়ে ভলেন্টারি সার্ভিস দিচ্ছে না, তারা একটা টাকাও পাচ্ছে, সেম রিক্রুটমেন্ট, সেম সব কিছু একই থেকে যাত্রা শুরু হলে এদের চাকরিদের 6-7 মাস 8 মাস এরা বেশি চাকরি করবে, অথচ গ্রুপ সি গ্রুপ ডি তাদের মধ্যেও প্রচুর পরিমাণে যোগ্য রয়েছে, তারা স্কুলে যেতে পারবে না। তো তারা শুধু স্কুলে, তাদের মাইনেটাও আগে 8 মাস আগে বন্ধ হয়ে গেল। ভাতাটা এখান থেকে এসছে যে তারা যদি প্রিন্সিপাল অ্যামাউন্ট পেতে পারে, তারা স্কুলে গিয়ে তাদের টার্মিনে মানে টিনিয়রটা বেড়ে যেতে পারে সার্ভিসের, সুপ্রিম কোর্টে আর্টিকেল 14 ভায়োলেট করে এই রায় দেওয়ার পরে, তাহলে তো গ্রুপ সি গ্রুপ ডিটা পেতেই পারে, রাজ্য সরকারের দিকে তাকাতেই পারে। আমি এই অংশটা ধরেছি, তো একদম পরিষ্কার। দেখুন এই যে এদের কত দুর্নীতি হচ্ছে, সেগুলো আমি পার্সেন্টেজ উপরে কেউ বিচার হয় আপনাকে বলুন তো, পার্সেন্টেজের উপর বিচার? আজ কোন জাজমেন্ট আমাকে দেখাবেন যে এটাতে 8% দুর্নীতি, এটাতে 10% দুর্নীতি, এটাকে আমি রেখে দিচ্ছি, আর এটাতে আমার এত % দুর্নীতি, 38% আমার বা 40% বা 50%, তার জন্য এটাকে পুরো। আরে 50% দুর্নীতি হলে আপনি উল্টো করে ভাবুন, যে এর মধ্যে 50% 2000 সিটে যদি 1000 সিট কারাপ্টেড হয়, তার মধ্যে যে 1000 যোগ্য ছেলে মেয়ে আছে, তাদের দোষটা কোথায়? এইখান থেকে ভাতাটা এসে যে সুপ্রিম কোর্টে মাস্টারদের বেতন 31শে ডিসেম্বর পর্যন্ত করে দিয়েছে, কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি বন্ধ করে দিয়েছে, এই তো কথা। আবার তার মধ্যে পরীক্ষা নিতে বলেছে, আবার সুপ্রিম কোর্টের অর্ডারটাই ভাবুন না, যে চুরি করলো তাকে এবার বলছে তুমি ভাই আবার চুরি করো। যে কমিশন এতগুলো রিপোর্ট দিতে পারলো না, তথ্য দিতে পারলো না, সব তাদের গড়বড়, টেন্ডার থেকে শুরু হওয়ার কথা, কোনো কিছুই তারা ঠিকঠাক করেনি, তাদেরকে আবার দায় দিয়ে কেন পরীক্ষা নেওয়ানো হচ্ছে? কেন এক্সট্রা একটা স্পেশাল অথরিটি বা কোনো একটা কমিটি সেট আপ করে পরীক্ষাটা নেওয়ানো হচ্ছে না? আরও আপনাদের এখানে আরও অনেকটা বিষয় আপনাদের বলি, এই যে বলছি না যে শুধু রাজ্য সরকার, এসএসসি বা বোর্ডের দোষ, সেটা কিন্তু নয়, কোর্টেরও দোষ আছে। কারণ এই ইনভেস্টিগেশনগুলো কোর্ট মনিটর ইনভেস্টিগেশন। In essence, court-mentioned investigations serve as a safeguard to ensure investigation are conducted fairly, impartially, particularly when there are concern about the impartiality or the enthusiasm of the investigation agency. অর্থাৎ একটা এজেন্সি, ভাবুন এজেন্সির উপরে বিশ্বাস করতে পারেনি কোর্ট, যে এজেন্সিটা আমাকে ফ্রেশভাবে করে দেবে, তার ঊর্ধ্বে গিয়ে যে এজেন্সি কি করতে পারবে কি না করতে পারবে, তার ঊর্ধ্বে গিয়ে কোর্ট মনিটর তদন্ত এটা ছিল। তাহলে কোর্টের দায়িত্বে তদন্ত হয়েছে, কোর্ট বলেছে এজেন্সিকে ভরসা করতে পারছি না, এজেন্সি তার সমস্ত কিছু ফেয়ারলি করবে কি করবে না তার জন্য কোর্ট মনিটর তদন্ত হচ্ছে। তা কোর্টেরও তো এখতিয়ার ছিল, কোর্টে যখন স্কুল সার্ভিস কমিশনের ওখানে গিয়ে সমস্ত বাহিনী দিয়ে ক্যাপচার করে সমস্ত ডাটাবেসগুলো কালেক্ট করলো, কোর্ট তো পারতো ভাই গলা টিপে ধরো, কান ধরেও, যে তুই তথ্যগুলো দে, সে কোর্ট তো সেটা করেনি। তো কোর্টেরও তো একটা দায়বদ্ধতা যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। আজকে যে পরিমাণ ইরেগুলারিটিগুলো হচ্ছে তাকে সাইড করে সরিয়ে দিয়ে সেই পরিমাণ জায়গা থেকে জিনিসগুলোকে যদি করা হতো তাহলে হতো। আজকে বলুন এসএসসি কমিশন তথ্য দেন, এই কথাটার জন্য এন্টায়ার প্যানেল বাতিল। আরে তথ্য দেয়, তথ্য নাও তুমি। আজকে কোর্টের হাতে কি সেই ক্ষমতা ছিল না? কোর্ট মনিটর ইনভেস্টিগেশন, অর্থাৎ কোর্টের তত্ত্বাবধানে এই বারবার দেখবেন যারা বিরোধীরা আছে তারা এই কথাগুলো বারবার করে বলেন, কোর্ট মনিটর ইনভেস্টিগেশন। এখানে কতগুলো ফাইন্ডিং আছে আপনার বুঝতে হবে। বাক কমিটি একটা রিপোর্ট রেডি করে দেওয়া আছে, সেই রিপোর্ট ব্যর্থ। আপনি কোর্ট মনিটর কোর্টের তত্ত্বাবধানে বাক কমিটি সেট আপ হলো, তারা ইনভেস্টিগেশন করলো, সেই রিপোর্ট কোনো কাজে আসলো না। দেন সিবিআই ফাইন্ডিং ব্যর্থ, ইডি ফাইন্ডিং ব্যর্থ, এসসি রিপোর্ট ব্যর্থ, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ব্যর্থ, ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট তাদের রিপোর্ট ব্যর্থ। এতগুলো জিনিস যদি সত্যি ব্যর্থ হয়, তার দায়ভার কে নেবে? আজকে তো ন্যায় বিচার পাওয়ার জন্য তো মামলাকারীরা কী করতে গেছিলো, যে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, তাদের রাইট ভায়োলেট হয়েছে, তাদের দুর্নীতি হয়েছে। তো সেই দুর্নীতিগুলোকে আজকে ছেঁকে ফেলে দিয়ে সেখানে তাদেরকে ঢোকাও, এই তো ছিল। এন্টায়ার প্যানেল বাতিলটা হবে কেন?
এন্টার প্যানেল বাতিল। আজকে এই ভাতাজীবী মানে চাকরিজীবী থেকে ভাতাজীবী করে দেওয়ার মতো একটা ষড়যন্ত্র মনে হচ্ছে না? কোর্ট মনিটর তদন্ত, কোর্টের হাতে সমস্ত পাওয়ার ছিল, কোর্ট ইচ্ছা করলে জিনিসগুলোকে করতে পারতো। এতগুলো কমিটি, সিবিআই, সব থেকে বড় ইনভেস্টিগেশন এজেন্সি যেখানে লেগে গেল, তার রিপোর্ট ইনভ্যালিড হয়ে যাচ্ছে, তার রিপোর্টের কিছু। তাহলে এইগুলোর দরকার কিসের? এগুলো রাখারই তো দরকার নেই। প্রথম দিন ওপেন অ্যান্ড শার্ট কেস, ভাই তোমার এতে দুর্নীতি হচ্ছে, চলো তোমার 2% দুর্নীতি বা পার্সেন্টেজ দরকার নেই, একজনও যদি কারাপশন হয়ে থাকে এন্টার প্যানেল বাতিল। আলটিমেটলি রায়টা তো সেদিকেই গেল, তাই না? তো সেই জায়গা থেকে জাস্ট অমৃতা সিনহা ম্যাডাম কী করলেন, একদিনে সিএবি করে দিলেন। আপনারা জানেন যে তার সাথে কী কী হয়েছে, বিচারপতি হিসেবে তার সাথে কী কী হচ্ছে, আপনারা এন্টায়ার বিষয়গুলো জানেন। তো সেক্ষেত্রে এই যে জায়গা থেকে ফাইন্ডিংগুলো যেখানে মিস ইন্টারপ্রিট করা হলো যে একই ফুটিং থেকে সমস্ত সবাই এক জায়গায় চলে এসছে, না, যারা চাকরি পেয়েছিল তাদের লোন ফোন আছে, অনেক কিছু আছে সংসারে, তারা একজনের দায়িত্ব নিয়েছে বা একাধিকজনের দায়িত্ব নিয়েছে, সেখানে গিয়ে হঠাৎ করে তাদেরকে এমন একটা বিসর্জন দেওয়া হলো যেখানে তাদের কোনো ভুল নেই, তারা কোনো অন্যায় করেনি, কিচ্ছু করেনি, অথচ তাদেরকে সমাজের এই টানাটানিতে, এই রাজনৈতিক কচকচানিতে তাদেরকে আজকে ডুবতে হচ্ছে, যেটা শুধুমাত্র রাজ্য সরকারের সেই সমস্ত চাকরির উপর থাকলো না, টোটাল ভরসা, সামাজিক ট্রাস্ট, সামাজিক অবক্ষয় কিন্তু নেমে এসছে, যেটা আগামী দিনে ভয়ঙ্করতম রূপ নেবে। মানুষ কাউকে বিশ্বাস করতে পারবে না, সমাজের বড় অবক্ষয় রয়েছে, কোর্টকেও বিশ্বাস করতে পারবে না, কোর্টে গেলে তো টোটাল প্যানেল বাতিল হয়। গোটা বিষয়টা একটা ভয়ঙ্করতম অবস্থায় আছে। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ বিষয়। গোটা বিষয়টা আপনাদের বোঝালাম যে চাকরিজীবী থেকে ভাতাজীবী হওয়ার জন্য কারা কারা দায়ী, কে কে কী করেছে, এবং আলটিমেটলি ভাতা বন্ধ করলে অবশ্যই যোগ্য সি এবং ডি প্রার্থীদের ডিভিশনে চ্যালেঞ্জ করা উচিত বলে মনে করছি। ধন্যবাদ।